আসসালামু আলাইকুম। দুইজন জয়েন করলেন না? রাত এন্ড সোয়েব ভাই, রাইট? রাত ভাই এন্ড সোয়েব ভাই। আমাকে কি শোনা যায়? জি ভাই। আচ্ছা, নাইস। একজন জয়েন করলো, সাফেদ ভাই। ভাই টাইমটা একদম নামাজের সময় হয়ে গেছে। হুম, রোজার মধ্যে কি করবে আসলে শিওর না, বাট এখন টাইম তো মানে ফাস্ট চেঞ্জ হইতেছে আর কি। লাস্ট মনে হয় কয়েকদিনের নামাজের ওয়াক্তগুলো সবকিছু একটু পিছাইছে, তাই না? হ্যাঁ। না হুম, আমাদের এখানে এই পাইথনে তো পিছাই নাই। ও না, পিছানো বলতে বুঝাইতেছি যে আগে তো আরো তাড়াতাড়ি হতো না, এখন দিন বড় হইতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন ৮টা এজন্য সাড়ে হ্যাঁ। ৮টায় হয় সব জায়গায়। হুম, মাঝখানে মনে হয় গত কয়েকদিন আগে ৭:৪৫-এর দিকে হইতেছিল। এমনিতে আগে পরের ইয়াগুলো আপনারা জয়েন করছেন? কিরকম হয়? মানে কতজন জয়েন করে? আমার অবশ্য আইডিয়া নাই। ১৫-২০ জনের মতো তো জয়েন করে। ১৫-২০ জনের মতো না? ওকে। তাহলে একটু ওয়েট করি আমরা, না? নরমালি এই ৮টা ১৫ পর্যন্ত ওয়েট করে। ও আচ্ছা। সন্তোষ ভাই জয়েন করলো। দেখি আর কয়েকজন জয়েন করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ভালো আছেন রাত ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে ৮:১৫ পর্যন্ত অপেক্ষা করব? নাকি শুরু করে দেব? ৮:০৯ বাজে। আচ্ছা ঠিক আছে, দেখি আরো ৫ মিনিট, না? ৫ মিনিট দেখি। আমার এদিক থেকে কি নয়েজ আছে বেশি? নয়েজ আছে? মানে ফ্যান চলতেছে তো এইজন্য জিজ্ঞেস করতেছি। না না ভাই। ভাই, নয়েজ নাই। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ। এমনিতে
অন্যরা জয়েন করতে আমরা নিজেরা একটু আলাপ করি। এমনিতে আজকে পাইথনের যেটা দেখাবো, ভিন্ন জিনিস দেখাবো আরকি। ফার্স্ট এপিআই দেখাবো। একদম বেসিক জিনিসপত্রই দেখাবো। এই আপনাদের এখন যে কয়জন জয়েন করছেন এর মধ্যে কেউ কি ফার্স্ট এপিআই নিয়ে কাজ করছেন? জি ভাই, আমরা করতেছি ফার্স্ট এপিআই নিয়ে কাজ। হুম, আপনাদেরটা তো জানি। গুড। তারপরও থাইকেন রাত ভাই, চলে যায়েন না। দেখি জানা জিনিসপত্রই হয়তোবা আমি আবার রিক্যাপ করব। না ভাই, থাকবো শেখার জন্য। ওকে। হুম, এত মানুষের মধ্যে মাত্র ৩ জন। বাকিরা মানে এমনিতে অ্যাক্টিভ, হয়তো আজকে রাত হয়ে গেছে তো নামাজের সাথে ক্ল্যাশ হয়েছে সম্ভবত। মনে হয় না আর কেউ জয়েন করবে। আমরা শুরু করি, হ্যাঁ?
আমাদের আজকের এজেন্ডা হচ্ছে আমরা ফার্স্ট স্টেপে শিখব। আমি কিছু জিনিসপত্র আগে একটু নোট করে রাখছি যে আমরা শিখবো ফার্স্ট স্টেপে কি, এটা কিভাবে কাজ করে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এটা ফার্স্ট স্টেপের সাথে যদিও রিলেটেড না, বাট পাইথনের সাথে রিলেটেড। ফার্স্ট স্টেপের বেসিক জিনিসপত্র আর কি সেট আপ করতে হবে। আমার আজকে মানে মূল টার্গেটটা হচ্ছে জাস্ট ফার্স্ট এপিআই সাথে একটু ইন্ট্রোডিউস করে দেওয়া আর কি, কারণ ফার্স্ট এপিআই একটা মডার্ন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা যেমন আমরা আগে জ্যাঙ্গো সম্পর্কে জানি বা ফ্লাক্স সম্পর্কে জানি, এগুলা একটু হেভি, আর এগুলা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ কম্বাইন্ড আর কি। হ্যাঁ, তো যদিও এপিআই ডিজাইন করা যায়, বাট ফার্স্ট এপিআই অনেক রিলায়েবল। আর এটার আরো ডিপ টাইপ করব আমরা, মানে এই দেখতে দেখতে। হ্যাঁ, ডকুমেন্টেশন একটু পড়বো আমরা। ডকুমেন্টেশন আমার কোনো স্লাইড নাই, আমরা ডকুমেন্টেশন ধরে যাব, তারপর এখান থেকে একটু চেক মার্ক দিব যেগুলো যেগুলো আমরা করে ফেলবো, এভাবে আর কি, খুবই ক্যাজুয়ালি যাবো। হ্যাঁ, তারপরে একদম বেসিক এন্ড পয়েন্ট আমরা একটা বানাবো ইনিশিয়ালি, দেন আমরা কিছু ডেটা ভ্যালিডেশন দেখবো, দেন আমরা প্রজেক্টটাকে ইনিশিয়ালি তো ধরেন একটা ফাইলের মধ্যে আমি ট্রাই করব সবকিছু দেখানোর, দেন আমরা প্রজেক্টটাকে একটা স্ট্রাকচার দেওয়ার ট্রাই করব। আমি একটু ক্যামেরা অন করে নেই। ওকে, স্ট্রাকচার দেওয়া ট্রাই করব। তারপরে আমরা অথরাইজেশন অ্যাড করব। ইনিশিয়ালি অথেন্টিকেশন অ্যাড করে দেখব জিডব্লিউটি দিয়ে। দেন আমরা এখানে এখানে একটা মজার ব্যাপার উইথ এআই, আমি এখানে পুরোপুরি ডেটাবেস যে ইন্টিগ্রেশনের ব্যাপারটা, এখানে মানে পুরো একটা ডাম রোল প্লে করব যে আমি কিচ্ছু জানি না ডেটাবেস সম্পর্কে, ডেটাবেস ইন্টিগ্রেশন সম্পর্কে। উইথ ফার্স্ট স্টেপে আমি এআই এর সাথে কমিউনিকেশন করে করে, এটা জাস্ট একটা ধরেন এআই কে ইউজ করে কিভাবে আমরা এফিশিয়েন্টলি যে কোনো একটা আননোন জিনিস হইতেও পারে অথবা নোন জিনিস, যেটা এফিশিয়েন্টলি আমরা ম্যানেজ করে আমরা ওর থেকে জেনে আমরা জাস্ট ইন্টিগ্রেট করতে পারি আর কি। দেখা গেলো যে হঠাৎ করে ধরেন আপনি ফার্স্ট স্টেপের সাথে ওর ওর যে ওআরএম আছে বা পোস্টগ্রেস এসকিউএল দিয়ে আপনাকে বললো, আপনি এটা জানেন ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আপনাকে বললো মঙ্গোডিবি দিয়ে ফার্স্ট স্টেপে আপনার করতে হবে, যেটা কিনা আবার ওদের ওআরএমটা ইউজ করতে হবে আর কি। তো সেক্ষেত্রে কিভাবে করবেন? তো তখন তো আমাদের মানে এখন যে এরা চলতেছে আর কি, আমাদের এর থেকে তো হেল্প নিতেই হবে। তো আমরা কিভাবে হেল্পটা নিব, কিভাবে হেল্প নিয়ে আমরা জিনিসটা ডাটাবেসটা ইন্টিগ্রেট করবো, ওই জিনিসটা দেখার জন্য জাস্ট এখানে একটা ডাম রোল প্লে করে আমি জাস্ট একটা এর সাথে কথা বলে বলে ইন্টিগ্রেশন করার ট্রাই করবো আর কি, যদি সময় হয়। আর উম, এখানে হচ্ছে অনেকগুলা এন্ড পয়েন্ট গুলা, এটা যদিও খুব বেসিক, জাস্ট কয়েকটা এন্ড পয়েন্ট বানায় দেখানোর। আর প্লাস এপিআই ডকুমেন্টেশন এখানে আসলে কোনো টাইমই লাগবে না, কারণ বিল্ড ইন এপিআই ডকুমেন্টেশন করেই দেয় ফার্স্ট এপিআই, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো আমরা এই জিনিসপত্র জানবো। শুরুতে চলে যাই আমরা ডকুমেন্টেশনে। ফার্স্ট এপে কেন আমরা ইউজ করবো বা এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। ফার্স্ট এপে আমরা প্রিভিয়াসলি জ্যাঙ্গো, আমরা যদি এখানে একটু যাই, ইনস্টলেশনের এখানে স্টারলেট। ওকে, আমরা এখান থেকে যদি একটু স্টার সম্পর্কে দেখি, ওইটা একটা এএসজিআই। হ্যাঁ, এএসজিআইটা কি আমরা একটু দেখি। এএসজিআই হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস। এটার আগে যেটা ব্যবহার করতো ডব্লিউএসজিআই। ডব্লিউএসজিআই এইটা ইউজ করতো মূলত হচ্ছে আপনার আগের যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বা ফ্লাস্ক এগুলা ইউজ করতো। তো এএসজিআই সম্পর্কে আমরা টুকটাক জানবো। আবার আমরা যদি একটু শুরুতে যাই, ফার্স্ট স্টেপের এখানে জাস্ট নর্মাল বেসিক কথাবার্তা, যে ফার্স্ট স্টেপে মডার্ন হাই পারফরমেন্স, অবশ্যই হাই পারফরমেন্স, কারণ এখানে মাল্টি কনকারেন্টলি ও সার্ভ করতে পারে, কিভাবে করতে পারে এটা বলতেছি। সাথে হচ্ছে এখানে কিছু জিনিসপত্র জাস্ট বেসিক ফিচার্স গুলা বলা আছে, এখানে কিছু জিনিস স্টার মার্ক দেওয়া আছে, এগুলা মানে কাইন্ড অফ ধরেন ওই শর্ত প্রযোজ্য টাইপের আর কি, যে ব্যাপার থাকে না প্রমোশনাল, ওরকম আর কি। তো এটা হচ্ছে যে দেখেন ফার্স্ট টু কোড, এখন এটা আসলে
কে কতটুকু কিভাবে কত ফাস্ট বা কত এফিশিয়েন্টলি করতে পারতেছে, এটা আসলে বেসড অন যে ডেভেলপার এটাকে বিল্ড করতেছে। তো কিন্তু ও আউট অফ দ্য বক্স অনেক জিনিসপত্রই করে দেয়, দ্যাটস ওয়াই এখানে 200 to 300% ও বলতেছে স্পিড টু ডেভেলপ। ওকে, এন্ড ফিউয়ার বাগস এই জন্য বলতেছে যে ধরেন ও কিছু এই যে একটু আগে আমরা যেটা দেখতেছিলাম স্টারলেট যে হেল্প করে কিছু ইয়া রান টাইমে, প্লাস হচ্ছে আপনার ডেটা ভ্যালিডেশন লেয়ারের যে ব্যাপারটা আছে, এখানে ডেটা ভ্যালিডেশনটা আছে হচ্ছে আপনার এই যে পাইডেন্টিক যে ডেটা ভ্যালিডেশনটা করে, এই ডেটা ভ্যালিডেশনের জন্য অ্যাকচুয়ালি ও অনেক ধরেন রান টাইমে আপনার অনেক বাগ আপনি প্রডিউসই করতে পারবেন না আর কি, মানে কারণ পাইথন যেভাবে লেখা যায় একদম ইজি টু রাইট, হ্যাঁ, যে কোনো জিনিসই খুব ফাস্ট লিখে ফেলা যায়। এটার যদি একটা এক্সাম্পল, আমরা এক্সাম্পলের সাথে সাথে যাই, যদি ধরেন আমরা এমনিতে একটা ইয়াতে চলে যাই, ডকুমেন্ট লার্নাথন 3.0, এখানে গেলাম, আমরা একটা ডিরেক্টরি বানাই, ডিরেক্টরির নাম দেই, আজকে ডেট দিয়ে দেই 23/02/25। ওকে, আমরা এখানে গেলাম, এখানে জাস্ট আমরা এখান থেকে, আপনারা সবাই তো JetBrains এর ইয়া পাইছেন আই গেস। আমরা যেটা করব 23 এটা ওপেন করব, নিউ উইন্ডো, আমরা এটা নিয়ে আসি যদি এখানে, হ্যাঁ, এখানে আমরা ফালায় দিই সবকিছু, ফালায় দিই। আমি যেটা বলতেছিলাম, পাইথনে ধরেন আমরা একটা এক্স ভেরিয়েবল নিলাম, যেটার ভ্যালু দিলাম 5। ওকে, এখন আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট ধরেন এক্স, আমরা প্রিন্ট করলাম, আবার সেম জিনিসটা একটু আবার প্রিন্ট করি, যেটা দেব আমরা টাইপস, যেটা টাইপটাও দেখবো আমরা। আমরা যদি এটা দেখি, আমরা যদি রান করি, দেখেন আমরা এটা পেলাম কি 5 এবং ইন্টিজার। ওকে, যদি আমরা সেম ভেরিয়েবলের ভিতরে সেম 5টা কি আমরা এভাবে ডিরেক্টলি ডিফাইন করি, সেক্ষেত্রে আমরা যদি আবার প্রিন্ট করি, ও বলতেছে কি স্ট্রিং, বাট রান টাইমে কোনো এরর দিতেছে না এবং কোনো কিছু আমাকে বলতেছে না, শুধুমাত্র একটা এক্সেপশন এখানে দেখা যেতেছে যেটা আইডি ধরতেছে। বাট এই জিনিসটা, এই ডেটা ভ্যালিডেশন যদি ধরেন লার্জ স্কেলের আমরা একটা প্রজেক্ট ডিজাইন করতেছি, লার্জ স্কেলের একটা প্রজেক্ট ম্যানেজ করতেছি, তখন দেখা যাবে অনেক ধরনের আমাদের মেথড থাকবে, অনেক ধরনের ফাংশন থাকবে, যে ফাংশনগুলো আমরা আসলে ওইভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো না, ডেটাগুলো আমাদের ইস্যুস ক্রিয়েট করবে, ডেটার টাইপগুলো আমাদের ইস্যুস ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা আমাদের এখানে হেল্প করতেছে, আমাদের যে পাইডেন্টিক যেটা হেল্প করতেছে, আমাদের শুরুতেই অনেক ফিউয়ার বাগস যাতে প্রডিউস হয়, এই জন্য শুরুতেই আমাদের ডেটা ভেরিয়েশন করে দিতেছে আর কি, যে ডেটাগুলো আমাদের এপের থ্রু দিয়ে আসবে। এইটা ধরেন, আর এখন যদি আমি একটু এটা সম্পর্কে বলি, ASGI আর হচ্ছে আমাদের WSGI। তো ধরেন ব্যাপারটা এইভাবে বলা যায় যে ধরেন আপনি সকালবেলা ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টে আপনি চাও খাবেন, আবার ধরেন আপনি অন্য একটা ধরেন এগ অমলেটও খাবেন আর কি, হ্যাঁ। তো আপনার যেটা করতে হবে, আপনি কিন্তু একসাথে দুইটা করতে পারবেন না, তো আপনার আলাদা আলাদা দুইটা কাজ করতে হবে। আপনি হয়তোবা চা করার জন্য আপনি যে প্রসেস গুলো আছে আর কি, একটা করে, যেমন পানি গরম করলেন, চা পাতা দিলেন, তারপরে হচ্ছে সেখানে আহ, অন্য যে ইনস্ট্রুমেন্ট কাপে নিলেন, তারপরে চিনি দিলেন, এরকম আর কি, যে স্টেপস গুলো আর কি, এই স্টেপস গুলো শেষ করে দেখা গেল আবার আপনি আপনার এগ অমলেট করতে আপনি গেলেন। তো এই যে এই সিনক্রোনাস
হ্যাঁ, এই সিনক্রোনাস প্রসেসে যেটা দেখা যায় যে আমার যদি কনকারেন্ট অনেক রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্ট গুলা দেখা গেল যে আপনি এগ অমলেট করার সময় অথবা পানি বয়েল করার সময়, হ্যাঁ, পানি বয়েল করার সময় আপনি কিন্তু দাঁড়ায় আছেন পুরোপুরি। আপনার আপনি চাইলেই এখন পানি বয়েল করতে দিয়ে আপনি অন্য কাজটা করতে পারতেন, কিন্তু আপনার যে দাঁড়ায় হইতেছে বিকজ আপনি সিনক্রোনাস। তো ডব্লিউএসজিএ এটার ভিতরে যেটা ছিল, ওখানে তখন এই প্রসেসে অ্যাকচুয়ালি জ্যাঙ্গো বা অন্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এই প্রসেসে ওদের এই এই যে ওয়েস্টেজটা হয়, এই ওয়েস্টেজটা মিনিমাইজ করার জন্যই ধরেন এএসজিআই এর আবির্ভাব আর কি, সোজা কথা। এটা দেখেন লেখাই আছে, ইজ স্পিরিচুয়াল সাকসেসর অফ ডব্লিউএসজিআই। অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে যেটা করে, ও অ্যাকচুয়ালি আপনি যখন এই যে পানি ফুটাইতে দিলেন, পানি ফুটাইতে দিয়ে পানি ফুটতেছে, আপনি ওদিক থেকে আবার ধরেন ডিম নিয়ে চলে গেলেন রান্না করতে। তাই সিমিলারলি ধরেন আমার কনক্রান্টলি অনেকগুলো রিকোয়েস্ট আসলে এই একটা সিঙ্গেল ওয়ার্কারই ও করতে পারে। তো সিমিলারলি ধরেন আমার কিছু ডেটা আসলো, ডেটা প্রসেস করতে, ডেটারে ধরেন একটা থ্রেডের কাছে দিয়ে বা একটা প্রসেসে ফালায়া দিয়ে ও ফ্রি হয়ে গেল, ফ্রি হয়ে অন্য যে রিকোয়েস্ট আসলো ওই রিকোয়েস্ট নিয়ে কাজ শুরু করতে পারতেছে। তো এই 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 অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেসটাই মূলত যে ডিপ ডাউনে যে ডিপ ডাউনে যে হেল্পটা করতেছে এটা আসলে ম্যাসিভ। অ্যাসিনক্রোনাসলি ধরেন হিউজ নাম্বার অফ কনকারেন্ট রিকোয়েস্ট আসলে হ্যান্ডেল করতে পারতেছে, যেটা কিনা ইন টার্মস অফ অন্য যে ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো বা অন্য ফ্রেমওয়ার্কের থেকে স্কেলের দিক থেকে হিউজ। তার মানে কি জ্যাঙ্গো বা অন্য ফ্রেমওয়ার্ক ভালো না এমন না আরকি। এটা পারপাস আরকি। যে পারপাস সার্ভ করে এই ফার্স্ট স্টেপে ভিন্ন পারপাস সার্ভ করে এবং কনকারেন্টলি অনেক ফাস্ট রেসপন্স, ফাস্ট ইনপুট আউটপুট রেসপন্সটা করতে পারে। এটা আরকি। তো আমরা যদি এখন এখানে এটা দেখলাম, এখন আমাদের এই পুরো প্রজেক্টটা সেটআপ করার জন্য ও আসলে বেসিক্যালি এই সিনক্রোনাস প্রসেসটা অ্যাসিনক্রোনাস প্রসেসটা এভাবেই কাজ করে। তো আমরা যদি এখন এটা ইনস্টলেশনের প্রসেসের দিকে আগাই ধীরে ধীরে, আমাদের ইনিশিয়ালি যেটা করতে হবে যে ধরেন আপনি একটা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক করতেছেন, ফ্রেমওয়ার্কে কাজ করতেছেন, আবার ধরেন আপনি একটা ফার্স্ট এপিআই ফ্রেমওয়ার্কে কাজ করতেছেন। তো এখন দেখা গেল যে আপনি যদি কিছু জিনিসপত্র, যে প্যাকেজ গুলা আপনি যদি ডিরেক্টলি কোর মানে আপনার যে সিস্টেম আছে, সিস্টেমের যে ইনস্টলড পাইথন আছে, আমি যদি ওই পাইথন এনভায়রনমেন্টের ভিতরে সেট আপ করি, সেটা দেখা যাবে যে আমার অন্য যে প্রজেক্ট ওই প্রজেক্ট গুলো আবার হ্যাম্পার হইতে পারে একটা প্রজেক্টের জন্য, মানে আইসোলেটেড কোন এনভায়রনমেন্ট পাইতেছে এরা। অথবা ধরেন আমার এমন ভাবে একটা প্যাকেজ সেট আপ করা দরকার যেটা স্পেসিফিক একটা প্রজেক্টের জন্য, কিন্তু অন্য প্রজেক্ট গুলা ওই প্যাকেজে ইউজ করতেছে বাট ভিন্ন ওয়েতে। তখন দেখা যাবে যে আপনার যে ডিপেন্ডেন্সিস গুলা আছে, ডিপেন্ডেন্সিস গুলা অনেক ব্রেকডাউন করবে। এই জন্য সব সময় এটা খুবই এফিশিয়েন্ট এবং সবসময় এটা খুবই হেল্প করে যে আমরা যদি একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট বানায় আনি। এটা পাইথনে খুবই ইজি, খুবই ইজি। এবং ধরেন ধরেন আপনার দুইটা পাইথন ভার্সনে কাজ করতে হবে, একটা লিগেসি প্রজেক্ট আর একটা নতুন প্রজেক্ট। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন না যদি কিনা আপনি ডিরেক্টলি ইনস্টল করেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে বিল্ট ইন পাইথনের একটা ভার্চুয়াল ইএনভি নামে একটা ভার্চুয়াল ইনভি এই কম্পোনেন্টটা থাকে আসলে, যেটা দিয়ে কিনা আমরা ভার্চুয়াল একটা, ভার্চুয়াল না অ্যাকচুয়ালি, হ্যাঁ ভার্চুয়াল একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করব স্পেসিফিকলি ওই এনভায়রনমেন্টের ভিতরেই ক্রিয়েট হবে। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে তো এখন পর্যন্ত কোনো প্রজেক্ট বানাই নাই। তা আমরা ধরেন এটা কি এখানে ধরেন এটা কি একটা প্রজেক্ট চিন্তা করি, অথবা আমরা একটা নাম দেই mkdir, আমরা প্রজেক্টের নাম দিলাম প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যেটা করব, আমরা সিডি প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে গেলাম। আমাদের এখানে যদি আমরা এলএস দিই এখন কিছু নাই, ঠিক আছে। আমরা এখন যেটা করব, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, পাইথন -m দিয়ে আমি রেফার করলাম, কি রেফার করতেছি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা রেফার করতেছি। এবং এটার নাম কি হবে, ইউজুয়ালি আমার যেহেতু আইসোলেটেড এনভায়রনমেন্ট এবং আমার স্পেসিফিক এই প্রজেক্টের জন্য আমি এখানে যে কোনো নাম যে কোনো কিছু দেওয়া যাবে আর কি, হ্যাঁ। কিন্তু ইউজুয়ালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে .venv দেওয়া,
এটা যদি দেই তাহলে যেটা হবে যে আইডি গুলো আছে যেমন ইয়ার ক্ষেত্রে আর কি পাইচার্মের ক্ষেত্রে ও নিজে নিজে ডিটেক্ট করতে পারে এইভাবে যদি নামটা আমরা নাম নেমিং কনভেনশন ফলো করি আমরা অ্যাড করলাম এখন যদি আমরা এলএস দেই ওকে ওকে এটা এখানে এলএস দিলে শো করতেছে না বিকজ অফ আমরা ডট ইউজ করছি তো এটা হিডেন ফোল্ডারের মতো হয়ে গেছে আর এই জন্য শো করতেছে না বাট আমরা যদি এমনিতে যদি আমরা প্রজেক্ট লার্নাথন কোথায় লার্নাথন এখানে লার্নাথন 3.0 এটা এই যে এখানে দেখেন আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে ডট ইএনবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা এটাকে আমরা এখান থেকেও দেখতে পারবো ডট ইএনবি নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে তো আমরা এখন যেটা করব আমরা একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট হইলো আমরা এখান থেকে আইসোলেটেড এনভায়রনমেন্ট ওপেন করি এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওকে আমরা যেটা করব নিউ উইন্ডোতে ওপেন করব তো আমরা আগের এটা ফালায় দিলাম নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম আমাদের একটা main.py ক্রিয়েট হয়ে গেল যেটা আইডি ক্রিয়েট করে দিছে এখন এই আইসোলেটেড এনভায়রনমেন্টের ভিতরে আমরা চাইলে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি যেটা কিনা ডিরেক্টলি আমাদের কোড যে পাইথন আছে ওখানে ইমপ্যাক্ট করবে না তার আগে আমাদের যেটা করতে হবে আমাদের এই যে আইসোলেটেড এনভায়রনমেন্টটা এটাকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার কোড অ্যাক্টিভ করার একটা কমান্ড আছে সোর্স কারণ এটার ভিতরে আপনি যদি দেখেন এখানে একটা বিন ফোল্ডার আছে বিন ফোল্ডারের ভিতরে অ্যাক্টিভ নামে একটা ফাইল আছে তো আমাদের সোর্স দিয়ে যেটাকে অ্যাক্টিভ করতে হবে সোর্স কমান্ডটা দিয়ে সোর্স ডট বিএনবি বিন সরি বিন অ্যাক্টিভ ওকে আমরা যদি এটা দিই তো দেখবেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা অ্যাক্টিভ হয়ে গেছে যদিও প্রথম থেকে সম্ভবত দেখাইতেছিল বিকজ অফ একটু আইডি বেশি চালাকি করে আগেই দেখে ফেলছে আর কি ও নিজেই রান করে ফেলছে সিস্টেমটা তো এখন আমরা যদি যে কোনো প্যাকেজ ইনস্টল করি যেটা স্পেসিফিক এইটার ভিতরেই থাকবে ইনভেন্টরির ভিতরেই থাকবে ওকে তো এখন আমাদের নেক্সট ডকুমেন্টেশনে যদি আমরা যাই আমাদের এখন যেই আমাদের ফার্স্ট স্টেপের জন্য যে রিসোর্স গুলো আমাদের ইনস্টল করতে হবে সেই রিসোর্স গুলো একটা হচ্ছে স্টারলেট একটা হচ্ছে ইউবিকর্ন এন্ড আমরা যদি এটি সম্পর্কে একটু জানতে চাই আমরা ডিরেক্টলি যাইতে পারি ইউবিকর্ন এটা এএসজিআই ওয়েব সার্ভার ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে আপনার যে আমাদের প্রজেক্টটা যে আইসোলেটেড এনভায়রনমেন্টের ভিতরে যে চলতেছে যে সার্ভারটা রান করবে আমি যে উদাহরণ দিয়ে বুঝালাম যে একটা রিকোয়েস্ট আসলো সেই রিকোয়েস্টটা যে মাল্টি অ্যাসিনক্রোনাসলি চলবে সেই অ্যাসিনক্রোনাস যে সার্ভার যে আইসোলেটেড এনভায়রনমেন্টটা দিতেছে সেই এনভায়রনমেন্টটা আসলে এএসজিআই প্রোভাইড করতেছে ইউবিকন প্রোভাইড করতেছে আর কি তো এখান থেকে আমরা যেটা করব আমরা হচ্ছে ইনস্টল করে নিচ্ছি এটা আমাদের লাগবে না pip install স্টারলেট আমরা একসাথে ইনস্টল করে ফেলবো ইউবিকর্ন আমাদের এখানে যদি ডকুমেন্টেশন দেখি আমাদের পাইডেন্টিক এটা হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশনের জন্য লাগবে এবং আমরা সাথে এটাও ইনস্টল করে ফেলবো পাইডেন্টিক ইনস্টলেশন কমান্ডটা কোথায় I guess পাইডেন্টিক ওকে এবং আমাদের সবগুলা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের এখানে
লাইব্রেরির ভিতরে এখানে আমাদের চলে আসছে ইউবিকর্ন, স্টারলেট, পাইডেন্টিক, আর বাকিগুলো বাই ডিফল্ট আগে ইনস্টল ছিল প্যাকেজগুলো। এখন আমরা যে মেইন ডট পাই আছে, মেইন ডট পাই এর ভিতরে আমরা কিছু কোড লিখবো। তার আগে আমরা যেটা করব, এখান থেকে কিছু এই ফাইলটা আমরা ডিরেক্ট কপি করে নিয়ে যাই। হ্যাঁ, এখানে কি বলছে আমাদের টাইপিং ইম্পোর্ট ইউনিয়ন ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআই, এটা ডিরেক্টলি ফার্স্ট এপিআই। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ফার্স্ট এপিআই এখন ইনস্টল করি নাই, আমাদের ফার্স্ট এপিআই ইনস্টল করতে হবে। পিপ ইনস্টল pip install first API. ওকে, এখন ফার্স্ট API আমরা ইনস্টল করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে জাস্ট এই লাইন কটা কপি করে এখানে নিয়ে আসি, এখানে এটা কি হলো, আমরা জাস্ট ফার্স্ট API-টা আমরা ইম্পোর্ট করলাম এবং এখান থেকে আমরা ফার্স্ট API ইউজ করতেছি। ফার্স্ট API যে সার্ভারটা, এই সার্ভারটা আমরা জাস্ট অ্যাপ ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতেছি, দ্যাটস ইট। অ্যান্ড অ্যাপ ডট গেট দিয়ে আমরা যে কোনো রাউট ক্রিয়েট করে ফেলতে পারি। যেমন আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো লার্নাথন 3.0, ওকে, আমাদের এটার দরকার নেই এখন। জাস্ট জাস্ট সিম্পল কয়েক লাইন কোড, আই গেস এখানে 10 লাইন দেখাতেছে, বাট 5-6 লাইন। আমাদের কিন্তু এপিআই রেডি, এপিআই রেডি। আমাদের যেটার জন্য করতে হবে, আমাদের এখন তো এই রুট ফোল্ডারই আছে, আমাদের জাস্ট একটা কমান্ড রান করতে হবে। কমান্ডটা হচ্ছে ইউবিকর্ন মেইন অ্যাপ রিলোড। এটা হচ্ছে এই মেইন অ্যাপটাকে ও চালাবে এবং রিলোড অবস্থায় চালাবে। দেখেন আমাদের কিন্তু প্রজেক্টটা স্টার্ট হয়ে গেছে এবং প্রজেক্টটা 127 কপি কোথায়, লোকাল হোস্ট 8080 তে চালু হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, দেখেন হ্যালো লার্নাথন 3.0 এটা চলে আসছে। এন্ড আরো মজার ব্যাপার হইলো, আমরা যদি এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে ডক্স লিখি, আমাদের কি হলো, আমাদের এপিআই ডকুমেন্টেশন ক্রিয়েট করে দিল। এবং আমরা এখান থেকে চাইলে এক্সিকিউট করতে পারবো এবং দেখতেও পারবো যে আমাদের এপিআইটা ওয়ার্কিং অর নট, এবং এটা ওয়ার্কিং মাত্র কয়েক লাইন কোডে। এটা হচ্ছে যে এটার বিউটি আর কি, মানে ফার্স্ট এপিআই এর বিউটি। এত ফাস্ট, এটার লার্নিং কার্ভ এত কম, আপনি এত সহজে এটা ডেভেলপ করে ফেলা যায়। এন্ড এটা হইছে ধরেন আমাদের স্টার্টিং। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা যদি একটু আমাদের চেক পয়েন্টের দিকে তাকাই, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ, আমাদের এগুলো শেষ অলরেডি। আমাদের ডেটা ভ্যালিডেশন, আচ্ছা আমরা আগে কাজ করি, আমরা একটা পোস্ট রিকোয়েস্ট বানাই এখানে। আমরা একটা ধরেন অ্যাপ ডট পোস্ট, একটা পোস্ট রিকোয়েস্ট বানাইলাম। আমার কিছু ইনিশিয়ালি কিছু কাজ করা আছে, যে কাজটা হচ্ছে আমরা চাইলেই এখান থেকে ক্রিয়েট ইউজার বলতে পারি, এবং আমরা যেটা করতে পারি, ইউজার একটা ডিকশনারি টাইপ আনতে পারি এন্ড রিটার্ন আমরা ইউজার করে দিতে পারি, CREATE। ওকে, যদি এটা দেই,
আমরা যদি এখানে দেখি swagger রিলোড দেই, দেখেন ক্রিয়েটিভ ইউজার চলে আসছে। আমরা যদি এটা ট্রাই করি, আমরা ধরেন এখানে একটা জেসন অবজেক্ট দিলাম, নেম লার্নাথন, এক্সিকিউট করলাম এবং দেখেন ও রেসপন্সে আমাকে লার্নাথন পাঠাইলো। ওকে, লেটস সে আমরা একটা ইউজারের জন্য ইউজার প্রোফাইল ক্রিয়েট করব এবং ইউজারের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া, স্পেসিফিক কিছু ফিল্ড ওগুলোই আমরা চাইতেছি। হ্যাঁ, যেমন ধরেন আমরা ইউজারের নেম, এজ, ইমেল, অথবা ইউজার ধরেন আমরা ইউজার ক্রিয়েটই করলাম ইউজারের পাসওয়ার্ড সহ আর কি। হ্যাঁ, তো আমরা যদি পাসওয়ার্ডও চাইতেছি একদম ইনিশিয়ালি সাইন আপের জন্য, তো আমাদের তো একটা ধরেন মডেল বানায় নিতে হবে, ইউজার মডেল বানায় নিতে হবে যাতে আমরা ডেটাটা ভ্যালিডেট করতে পারি। হ্যাঁ, তো আমার কাছে এটা লেখা আছে, আমি জাস্ট এখান থেকে যাতে সহজ হয়, ফাস্ট হয়, আমি এখান থেকে কপি পেস্ট করে দিতেছি। এখানে দেখেন ক্লাস ইউজার, এটা বেজ মডেল। বেজ মডেল কার থেকে ইম্পোর্ট করবে? এটা হচ্ছে আমার ফার্স্ট এপি থেকে ইম্পোর্ট করবে, পাইডেন্টার সরি পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করবে। হ্যাঁ, আর ফিল্ড এগুলো পাইডেন্টিকের, এন্ড ইমেল স্ট্রিং সেম। এগুলার প্রত্যেকটা আপনি যদি এখানে হোভার করেন দেখবেন যে প্রত্যেকটার লটস অফ প্যারামিটারস আছে এবং এখান থেকে আমরা যদি ভ্যালিডেট করি, থ্রি ডট দিয়ে মিনস হচ্ছে এটা রিকোয়ার্ড। এই ফিল্ডটা যদি কেউ না দেয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটা ডেটা ভ্যালিডেশন, এই এপিআই ইনভোকেশন এখান থেকেই ডেটা ভ্যালিডেশন লেয়ার থেকেই ও অমিট করে ও ফলব্যাক করে দিবে আর কি। হ্যাঁ, তো আমরা এটার জন্য যেটা করব, আমরা এটার এই যে ইউজার, এই ইউজারের টাইপ হিসাবে আমরা হচ্ছে এই ক্লাসটাকে বলে দেব ইউজার। আমরা যদি ইউজার দেই, দ্যাটস ইট, শেষ। এখন আমাদের এখানে কিছু ইস্যুস দিতেছে। ইস্যুস গুলা কেন? কারণ আমরা হচ্ছে এখানে ইমেল স্ট্রিং যেটা, এটা আলাদা করে ইনস্টল করে নিতে হয়। ইমেল স্ট্রিংটা আমাদের ইনস্টল নাই। তো আমরা একটু বের হয়ে যাই। আমরা কোথায় আছি? সিডি, আমরা রুট ফোল্ডারই আছি। ওকে, পিপ ইনস্টল আইডেন্টিটি। ইমেল এমনই সম্ভবত। ওকে, requirement already satisfied, collecting null। হ্যাঁ, আই গেস এখন ওয়ার্ক করার কথা। হ্যাঁ, দেখেন আমাদের এতটুকুতেই আমাদের এপিআই রেডি উইথ ডেটা ভ্যালিডেশন। আমরা যদি রিলোড দেই, ক্রিয়েট ইউজারে যাই, ট্রাই ইট আউট, স্ট্রিং, আমরা যদি এটা দেই সাকসেসফুলি ও সবকিছু পাঠাবে। সাপোজ আমি নেমটা দিলাম না এখানে। হ্যাঁ, নেমটা দিলাম না, সেক্ষেত্রে ও কি বলবে? দেখেন আনপ্রসেসেবল কন্টেন্ট, ও বলতেছে মিসিং ফিল্ড রিকোয়ার্ড। কোন ফিল্ডটা রিকোয়ার্ড? যেটা হচ্ছে আমার মিসিং ফিল্ড। আচ্ছা, ও বলতে পারে না যে কোন ফিল্ডটা, কিন্তু ও এজ, ইমেল, পাসওয়ার্ড, অন্য বাকি সবগুলোর ইনপুট গুলা বলে দিছে। বাট যেটা মিসিং নেম, ওইটার যেটা ও মিসিং টাইপ থ্রো করছে, মিসিং এরর থ্রো করছে। ওকে, এখন আমাদের এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ডেটা ভ্যালিডেশন, এখানে ইন্টিজার বলা আছে। তো আমি যদি এখানে ইন্টিজারের জায়গায় আমি যদি একটা স্ট্রিং দেই,
সে বলবে এবং এরর মেসেজটা ও নিজে নিজে আচ্ছা আমার এটা হচ্ছে সম্ভবত সেভ হয় নাই আর এটা রিলোড দিতে হবে try it out is 1 but এটা পাস করতেছে that means there is something happening here তো এটা হচ্ছে age integer field must be greater than 0 থেকে 150 এর ভিতরে হইতে হবে I guess somehow ও নেওয়ার সময় এখান থেকে string request body string okay okay কোনো এরর নাই বাট স্ট্রেঞ্জ বাট ওর রেসপন্স বটে পাঠিয়ে দিছে সাকসেসফুল রেসপন্স কারো কি কোনো আইডিয়া আছে কেন এটা হইতেছে নেম আছে স্ট্রিং আমি যদি এটাকে 160 করে দেই কি রিলেটেড করতে পারতেছে লেস দেন 150 ওকে তো field required integer unprocessable content let's say hello okay integer parsing okay that's interesting actually I guess যখন কিনা এই সোয়াগার যখন কিনা রিকোয়েস্টটা ওর কাছে পাঠায় তখন ও আসলে টাইপটা এখান থেকে আমি ভ্যালুর ভিতরে যেহেতু আমার 12 ভ্যালু আছে ও সম্ভবত দুই সাইডে যদি এরকম অ্যানোটেশন পায়ও ও চিন্তা করে এটা আসলে অথবা কনভার্ট করে ফেলে কারণ আমি এখানে যখন অন্য কোনো স্ট্রিং দিতেছি তখনও বলতেছে এটা ইন্টিজার হইতে হবে শুড বি ইন্টিজার বাট আমি যখন কোনো একটা নাম্বার টাইপ ভ্যালু দিতেছি ও কিন্তু ডিরেক্টলি আমাকে রেসপন্সে দিয়ে দিতেছে আর এটা তো হওয়ার কথা না এবং দেখেন যখন কিনা আমি বড় সংখ্যা দিতেছি এবং সে বলতেছে ইনপুট শুড বি লেস দেন 150 দ্যাট মিন্স যখন কিনা এসটিটিপি প্রোটোকল দিয়ে ও পার্স করতেছে ডেটাটা তখনই ও যেটা করতেছে ও এই স্ট্রিংটাকে কনভার্ট করে নাম্বার বানায় ফেলতেছে নাইস ওকে এন্ড আমরা যদি আরেকটু আগে যাই এখন ধরেন আমাদের ডেটা ভ্যালিডেশন এটা হইলো এখন আমরা চাইতেছি যে এই সবকিছু আমরা এই একটা ফোল্ডার একটা ফাইলের ভিতরে করব না আমরা চাইতেছি প্রজেক্টটাকে একটা স্ট্রাকচার করতে স্ট্রাকচার করব কিভাবে স্ট্রাকচার করার জন্য আমরা যেটা করতে পারি আমরা রুট ফোল্ডারে আমরা কিন্তু কখনোই .env এর ভিতরে হাত দিব না এটার বাইরে অলওয়েজ কাজ করতে হবে আমাদের রুট ফোল্ডারের ভিতরে যেটা করতে পারি আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি যেটার নাম দিতে পারি সোর্স এবং আমাদের মেইন ফাইলটা সোর্সের ভিতর দিয়ে দেব ওকে তো আমাদের এখন প্রজেক্টটা রান করানোর জন্য যেটা করতে হবে আমাদের সোর্সে যাইতে হবে দেন আমাদের হচ্ছে ইউনিকর্নের যে কমান্ডটা আছে ওইটা চালাই দিতে হবে ওকে প্রজেক্ট অনগোয়িং এটা গেল এন্ড লেটস সে আমরা এই ফাইলের মধ্যে না করে সবকিছু
আমরা হচ্ছে ভাঙবো এটাকে ভাঙার জন্য আমরা কি কি টাইপের করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের মডেল রিলেটেড ইনফরমেশন, রাইট? আমরা এটাকে তাহলে একটা মডেল বানাইতে পারি। আমাদের এটা হচ্ছে একটা রাউট রিলেটেড ইনফরমেশন, আমরা একটা রাউট বানাইতে পারি। অ্যান্ড দেন এখানে তো আমরা কোনো ক্যালকুলেশন করি নাই, অথবা কোনো ধরনের কুইরি করি নাই, ডেটাবেস কুইরি করি নাই, অথবা কমপ্লেক্স কোনো বিজনেস লজিক লিখি নাই। সেক্ষেত্রে আমরা যদিও এখানে লিখি নাই, বাট আমাদের লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা সার্ভিস লেয়ারও বানাইতে পারি। তো আমরা যে এই জন্য যেটা করব, 3টা ডিরেক্টরি বানাবো। একটা হচ্ছে রাউট, আরেকটা হচ্ছে সার্ভিসেস, আরেকটা হচ্ছে রাউট সার্ভিস আর মডেলস। ওকে, হুম। তো এখন আমরা যেটা করব, আমাদের এই এতটুকু প্রম্পট আমার এতটুকু কোড আমরা এখান থেকে কাট করে নেব। কাট করে নিয়ে আমরা মডেলের ভিতরে একটা নতুন ফাইল বানালাম, যে ফাইলটার নাম দিলাম ইউজার ডট পাই, এবং এখানে দিয়ে দিলাম। ওকে, যে ইনফরমেশন গুলো লাগবে ওগুলো আমরা ইম্পোর্ট করে নিই পাইডেন্টিক থেকে, এটাও পাইডেন্টিক থেকে, অ্যান্ড এটাও পাইডেন্টিক থেকে। ওকে, অ্যান্ড আমাদের একটা রাউট আছে, এই রাউটটাকে আমরা যেটা করব, এটা এখান থেকে নিয়ে যাব। এখান থেকে নিয়ে রাউটের ভিতরে আমাদের ইউজার ডট পাই, অ্যান্ড এখানে রাউটটা দিয়ে দেব। অ্যান্ড আমাদের সার্ভিস, আপাতত সার্ভিস লেয়ারে কিছু নাই, সার্ভিস লেয়ারে তারপরও আমরা একটা ফাইল ক্রিয়েট করি যেটা কিনা আমাদের ইউজার রিলেটেড সার্ভিস গুলো হ্যান্ডেল করবে। আর আমাদের মেইন ডট পাই এখানে এই যে রুট ডিরেক্টরি, রুট ইউআরএল এর জন্য যেটা আছে থাকুক, সমস্যা নাই। আমরা যেটা করব, আমরা অ্যাপ ডট ফার্স্ট এপিআই এটার জন্য এভাবে লিখে দেব। প্রোডাক্ট তো এখনো বানাই নাই, প্রোডাক্ট বানাবো। আমাদের ইউজারটা এখনো এখানে ইনক্লুড করা নাই, এটাকে ইনক্লুড করতে হবে। সোর্স মডেল রাউট সার্ভিস, আমরা মডেল থেকে, সরি রাউট থেকে আমরা ইম্পোর্ট করব। ওকে, এন্ড আমাদের আরেকটু কাজ যেটা করতে হবে, আমরা আগে যেভাবে রাউটটা লিখছি এখন আর ওইভাবে রাউটটা লেখা যাবে না। আমাদের রাউটার এখন চেঞ্জ হবে, এখন আর একটা নতুন জিনিস অ্যাড হবে, যেটা হচ্ছে রাউটার। এবং আমরা রাউটারের প্রিফিক্স সবকিছু আমরা এখান থেকে অ্যাড করে দিব। সেটার জন্য আমরা কি করব, আমরা এই লাইনটা অ্যাড করে দিব, রাউটার এপিআই রাউটারটা আমরা নিয়ে আসব ফার্স্ট এপিআই রাউটার থেকে, যেটার প্রিফিক্স ইউজার্স, অ্যান্ড স্ল্যাশ ইউজার্স এর রুট ইউআরএল, এটা আমরা ইউজারের পোস্ট যখন করব স্ল্যাশ ইউজার পোস্ট রিকোয়েস্ট, ইউজারের জন্য যেটা করব ওইটাই আমাদের এখানে ইনভোক করবে। এবং এই ট্যাগটা হচ্ছে আমাদের সোয়াগারের জন্য, যেটা কিনা সোয়াগারে রিফ্লেক্ট করবে। আর আমাদের এখন এখন এখানে যে আমরা যে টাইপটা ইউজ করছি, টাইপটা এখন ইম্পোর্ট করা হয় নাই। যদি আমরা টাইপটা ইম্পোর্ট করি তাহলে এটা আসবে মডেল থেকে। আমরা এখান থেকে সোর্স ওয়ার্ডটা বাদ দিব, বাদ দিয়ে মডেল থেকে ইউজার ইমপ্লিমেন্ট করব, দ্যাটস ইট। অ্যান্ড এখানে একটা ইস্যু আছে, যেটা হচ্ছে রাউট ইউজার পাই। ওকে, আমরা এখান থেকে নিলাম, এখানে অ্যাড করলাম, আমরা আমাদের সার্ভিস লেয়ারটা অ্যাড করলাম, বাট সার্ভিস লেয়ারে আমরা এখনো কিছু কাজ করি নাই। আমরা যেটা করব, যে আমাদের রাউটটাকে
ও তো অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমার মডেলের সাথে কমিউনিকেট করতে পারবে না। সার্ভিস হয়ে আমার মডেলের সাথে কমিউনিকেট করতে হবে। তো যেটা হবে, এই জন্য আমাদের একটা সার্ভিস লিখতে হবে। সাপোজ আমরা একটা সার্ভিস লিখবো, এটা বানাইতেছি আমরা ক্রিয়েট ইউজারের জন্য। তো আমরা সেম একটা ক্রিয়েট ইউজারের জন্য আমরা একটা সার্ভিস লিখলাম। এখানে আমরা ইম্পোর্ট করলাম মডেল। ওকে, এন্ড আমরা যে এখানে রাউটে এখানে যে ইউজার লিখছি, এই ইউজারটা আমাদের মডেল থেকে শুধুমাত্র আমার ডেটা ভ্যালিডেশনের জন্য আসলো, কিন্তু আমাদের যে ফাংশনটা ট্রিগার হবে, সেই ফাংশনটা হবে ডিরেক্টলি সার্ভিস থেকে। সাপোজ ক্রিয়েট ইউজার, এই ইউজারটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। আর ইটিইউ আর রিটার্ন। এখন যদি আমরা সেভ দেই, অ্যাপ ইজ নট ডিফাইন্ড কোথায়, এখানে। আচ্ছা, আমাদের তো কি করতে হবে, আমাদের যেহেতু আমরা রাউটার ইউজ করছি, রাউটার ডট পোস্ট হবে, আর ইউ রাউটার ডট পোস্ট। ওকে, এন্ড আমরা যদি অ্যাগেন এখানে আসি এন্ড এটাকে রিলোড দেই, আমাদের দেখেন আলাদা একটা মডিউলের মতো করে ইউজারের জন্য আমার এপিআই গুলো ডকুমেন্ট হয়ে গেছে। এন্ড সেম জিনিসই, জাস্ট আমরা এখন একটু অর্গানাইজ ওয়েতে আমরা ম্যানেজ করলাম। এখন ধরেন আমরা লেটস সে আরেকটা মডিউল অ্যাড করি, মডিউল না, একটা সার্ভিস অ্যাড করি। লেটস সে আমাদের প্রোডাক্ট সার্ভিস। আমরা প্রোডাক্ট সার্ভিসে প্রোডাক্ট ডট পাই ইউজ করলাম। জাস্ট সিমিলারলি ইউজার ডট পাই এর ভিতরে যা আছে আমরা সিমিলার জিনিসপত্র আমরা প্রোডাক্টে দিয়ে দেব। আমরা জাস্ট ইনিশিয়েট করতেছি, এটার জন্য আমরা প্রোডাক্ট লিখলাম। মডেলস, আমাদের মডেলস এখনো বানায় নেই, বাট আমরা জাস্ট ইনিশিয়েট করে দেই। প্রোডাক্ট আমরা রিটার্ন করব প্রোডাক্ট। ওকে, এন্ড আমরা এটার জন্য একটা রাউট বানিয়ে নিব। সিমিলারলি এটা ডুপ্লিকেট করে নেই। আমরা এটার নাম দেব প্রোডাক্ট। ওকে, এন্ড প্রোডাক্টের ভিতরে আমরা এটা ইউজ করব প্রোডাক্ট। আমাদের ট্যাগ হবে প্রোডাক্ট, আমাদের পোস্ট এন্ড সেম জিনিস প্রোডাক্ট ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট ইম্পোর্ট হবে আমাদের প্রোডাক্ট থেকে এন্ড মডেলস ডট প্রোডাক্ট। আমাদের মোটামুটি রাউট আর সার্ভিস সাজানো হয়ে গেল। আমরা মডেলের ভিতরে আমরা নতুন একটা ফাইল নিলাম, প্রোডাক্ট ডট পাই। এটার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে আমরা এটা লিখি। আমরা ক্লাস প্রোডাক্ট সিটি প্রোডাক্ট, আমরা পেজ মডেল নিলাম, আমাদের একটা নেম নিলাম, একটা প্রাইস নিলাম, আর একটা ডেসক্রিপশন নেব। ওকে, একটা ডেসক্রিপশন নেব।
আমাদের বেজ মডেলটাকে আমরা হচ্ছে পাইডেন্টামিক থেকে করে নিলাম। ওকে, আমাদের এখানে কোনো ভ্যালিডেশন আমরা অ্যাড করলাম না, বাট চাইলে আমরা ভ্যালিডেশন অ্যাড করতে পারি। লেটস সে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করি, যেমন ফিল্ড, লেটস সে ও জাস্ট অটো সাজেশনে যা দিতেছে আমরা নিয়ে নিই, ফিল্ড গ্রেটার দ্যান 0, ফিল্ড মিনিমাম। ওকে, এন্ড ফিল্ড আমরা পাইডেন্টামিক থেকে নিয়ে নিই। ওকে, এখন যেটা হলো আমাদের সবগুলো জায়গায় আমাদের করা হয়ে গেল, কিন্তু আমরা স্টিল নাও এখানে দেখতে পারার কথা না। কারণ কেন দেখবো না? কারণ আমাদের হচ্ছে মেইন ফাইলে আমরা এখনো এই এপিআইটা অ্যাড করি নাই। আমরা যদি মেইন ফাইলে অ্যাড করতে চাই, সিমিলারলি এটার মতো করে আমরা জাস্ট এখানে দেব, আমাদের ইউজার রাউটারের জায়গায় আমাদের হবে প্রোডাক্ট রাউটার। দ্যাটস ইট। আমাদের এটা কি হবে? রাউট ইম্পোর্ট ইউজার। আমরা যদি এখানেই অ্যাড করে দেই প্রোডাক্ট, ইট শুড ওয়ার্ক। আমরা যদি রিলোড দেই, সেম জিনিস, ট্রাই ইট আউট, প্রোডাক্ট, আমরা ইন্টারনাল সার্ভার এরর, সার্ভার চলেন আমরা বাগ ফিক্স করি। কি বললো এখানে? অ্যাসিঙ্ক্রোনাস আমাদের হ্যান্ডেল করতে হবে। ওকে, এখানে দেখেন আমাদের অ্যাসিঙ্ক্রোনাসটা কেনই আসতেছে। আমরা কিন্তু যতগুলো রাউট ইউজ করছি, কোনো রাউটই কিন্তু ইনিশিয়ালি যখন একটা সিঙ্গেল আমাদের আইটেম ছিল, একটা মানে শুধু ইউজার ছিল, আমাদের কিন্তু কোনো ইস্যুস দেয় নাই। কিন্তু যখন কিনা আমাদের মাল্টিপল রাউট চলে আসলো, তখন কিন্তু আমাদের অ্যাসিঙ্ক্রোনাসলি হ্যান্ডেল করতে হবে, এবং অ্যাসিঙ্ক্রোনাসলি হ্যান্ডেল করার জন্য আমাদের অ্যাসিং কিওয়ার্ড আছে, অ্যাসিং কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো লেটস সে আমরা এখানে অ্যাওয়েট রান অ্যাওয়েট করতেছে, বাট অ্যাসিং পায় নাই। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে রাউট গুলার আগে আমরা অ্যাসিং দিয়ে দিতে পারি। ক্রিয়েট প্রোডাক্ট, দেখি এটা আসলে সলভ হবে কিনা। ইন্টারনাল সার্ভার এরর, await serialization response, products, কি ইস্যু হইতে পারে আর কি মনে হচ্ছে? ওকে, চলেন আমরা ডিবাগ করি, কিভাবে ডিবাগ করতে হয়। আমাদের বলতেছি কি, আমরা যদি এরর গুলো দেখি, রিটার্ন জেসন এনকোডার রেসপন্স কন্টেন্ট error, object is not iterable. Okay, type error, parse argument have dict attribute, object is not iterable. এটা আসছে আমাদের কোন ফাইল থেকে? আমরা যদি পোস্ট প্রোডাক্ট http, আমরা যদি এখান থেকে দেখি প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট আমাদের এখান থেকে গেল ক্রিয়েট প্রোডাক্ট, আমাদের এখান থেকে ক্রিয়েট প্রোডাক্ট, এই যে ক্রিয়েট প্রোডাক্ট আমরা যে এখান থেকে বলতেছি, বাট এই ক্রিয়েট প্রোডাক্টটা কি আমরা ইম্পোর্ট করছি কোথাও? কোথাও কিন্তু ইম্পোর্ট করি নাই। তো আমাদের এখানে একটা সার্ভিস ইম্পোর্ট করতে হবে।
share. Create user. দেখছেন এখানে আমাদের create user আছে, আমরা যেটা কপি করছি প্রোডাক্ট যে সার্ভিস লেয়ারে থেকে ও আসলে পাইতেছিল না। এখন যদি আমরা দেখি এক্সিকিউট, reload, try it out, execute, still internal server error. Okay. কি হইতে পারে? create user আমাদের হইলো model product, create product, product.py, আমাদের product start load detect তো router include router. Okay. Okay. যেটা হইছে এখানে এরর দেখে কিছু বোঝা যাইতেছে না, বাট যখন কিনা এরকম এরর পড়বেন দেখেন এখানে যখন ও কিন্তু স্কোপ গুলা খুঁজে পাচ্ছে না। এখানে একটা এরর দিছে ও রেজাল্ট অ্যাপ টাইপ ইগনোর, এখানে একটা যেটা এরর দিতেছে এখানে বলতেছে কি সেলফ স্কোপ, সেলফ রিসিভ, সেলফ সেন্ড স্কোপ গুলা খুঁজে পাচ্ছে না। মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার যে মেনটেন করতেছি এগুলো কিন্তু এক একটা প্যাকেজের মতো করে বিহেভ করার কথা ছিল। ওকে, বাট রাইট নাও এগুলো কিন্তু প্যাকেজের মতো করে বিহেভ করতেছে না, মানে কো রিলেশনের যে ব্যাপারটা, এবং আমি যে এখান থেকে আমি যে অ্যাড করতেছি সিঙ্গেল যখন ছিল, সিঙ্গেল যখন ফাইল ছিল তখন কিন্তু ও ঠিকই নিয়ে নিতে পারতেছিল, কিন্তু যখন মাল্টিপল ফাইল হয়ে গেছে তখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে init.py প্যাকেজ আকারে দেখানোর জন্য দেখেন এখন কিন্তু এটার উপরে হোভার করলে এটা বলতেছে প্যাকেজ, বাট এটার উপরে যদি হোভার করি এটা কিছু বলতেছে না। তার মানে এখন এই মডেলটা প্যাকেজ, এবং যত জায়গায় আমি ইম্পোর্ট করব এটা প্যাকেজ আকারে ইম্পোর্ট করতে পারতেছি। সো সেম জিনিস init.py init.py হোপফুলি এখন ওয়ার্ক করার কথা। ওকে, রিস্টার্ট দিলাম সার্ভার, আবার রিলোড দিলাম প্রোডাক্ট, ট্রাই ইট আউট, এক্সিকিউট, still internal server error, that means there is something else. I guess আমি কোনো রাউটিং এ ভুল করতেছি। router.post আমি যেটা দিলাম এটা আসলে কোত্থেকে আসলো? এটাকে ধরেন আমি যদি আরো ইউটি রাউট বলি, এখানে ইস্যুটা হইতেছিল I guess because of
সেম টাইপ অফ ফাংশন নেম হয়ে যাওয়ার কারণে আমি যদি এখানে সার্ভিস বলি তো এখন এটা পাবে না খুঁজে। যদি আমি রিসলভ করি ও কিন্তু ইম্পোর্ট করবে, এবং যদি ইম্পোর্ট করে এন্ড এখান থেকে আমরা যদি এখন দেখি ট্রাই ইট আউট, দেখছেন ওয়ার্কিং। দ্যাট মিনস আমরা যেটা করতেছিলাম আমাদের ফাংশন নেম, রাউটের ফাংশন নেম, সার্ভিসের ফাংশন নেম সবগুলো সেম। দ্যাটস ওয়াই আইডি রান টাইম কোথাও থেকে কিন্তু কোনো ইন্ডিকেশন আমরা পাইতেছি না যে ও আসলে কোনটাকে রেফার করতেছে। ও কিন্তু সেলফ রেফার করতেছিল। হ্যাঁ, যে আমি এখানে লিখছিলাম ক্রিয়েট প্রোডাক্ট, ও আবার রিটার্ন ক্রিয়েট প্রোডাক্ট। ও কি করতেছিল, সেলফ ডিপেন্ডেন্সি চালাইতেছিল। ও কি কল করতেছিল, নিজেকে নিজে কি কল করতেছিল। যাই হোক, আমরা এক নতুন জিনিস শিখলাম একটা, যে আমাদের ফাংশন গুলো আলাদা আলাদা লিখতে হবে। ওকে, এখন ধরেন আমরা দুইটা এপিআই আমরা দেখলাম। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা যেটা করব, যে আমরা অথেন্টিকেশন অ্যাড করব। অথেন্টিকেশন অ্যাড করলে কি করব? অথেন্টিকেশন অ্যাড করার জন্য যেটা হবে, আমাদের ইউজারের ভেতরে, রাউটের ভিতরে আমরা একটা নতুন ফাইল নেই, যেটা হচ্ছে auth.py। ওকে, আমরা যেটা করব, যে রাউটে অ্যাড করব, সার্ভিস লেয়ারে আমরা একটা ফাইল নেই, যেটার নাম দেই সেম auth.py। আর আমাদের যেটা করতে হবে, আমাদের ইউজার মডেলটাকে একটু আপডেট করতে হবে। ইউজার মডেলটাকে আমরা কি দিয়ে আপডেট করব? আমি অলরেডি করে রাখছি, আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। আমরা জাস্ট অ্যানাদার কিছু ক্লাস আমরা ডিফাইন করতেছি, যেগুলা কিনা আমাদের মডেলের মতো কাজ করবে। যে আমরা আমরা যখন কিনা অথেন্টিকেশন অ্যাড করব, মানে হচ্ছে আমরা লগইন ইউজার থেকে আইডি পাসওয়ার্ড নিতে চাইতেছি। আইডি পাসওয়ার্ডের জন্য আমরা ইমেল এবং পাসওয়ার্ড দুইটা ফিল্ডওয়ালা একটা ক্লাস ডিফাইন করলাম। আর এটা হচ্ছে টোকেন, যে অ্যাক্সেস টোকেনটা আমরা রেসপন্সে দিব, সে অ্যাক্সেস টোকেনটা। আর হচ্ছে টোকেন ডেটা, ইমেল দিলে যাতে সে টোকেন ডেটা, ইমেল পাসওয়ার্ড দিলে টোকেন ডেটা আমরা রেফার করতে পারি আর কি। এন্ড আমাদের রাউটস এর ভিতরে আমরা একটা নতুন অথ রাউট ক্রিয়েট করব, যে অথ রাউটটা এরকম। এখানে কি করলাম, সিমিলার আগের মতো এপিআই রাউটার নিলাম, এখান থেকে অথ নামে একটা প্রিফিক্স দিয়ে একটা বেসিক রাউট বানিয়ে নিলাম, যেটা হচ্ছে আমরা লগ ইনের জন্য শুধুমাত্র এখন করতেছি। লগ ইনের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে টাইপটা নিব ইউজার লগ ইন। ইউজার লগ ইনটা আমরা কিন্তু এখানে বলে আসছি, ইউজার লগ ইনটা ইমেল এন্ড পাসওয়ার্ড। এন্ড দেন আমরা হচ্ছে লগ ইন ইউজার নামে আমাদের একটা মেথড আছে, সেই মেথডটা আছে আমাদের সার্ভিসের ভিতরে। তো আমরা এখন তো সার্ভিসটা লিখে ফেলি তাহলে। আমরা যদি এই মেথডটা এখানে দেই, আমাদের এখানে দেখেন, আমরা যদি auth.py থেকে আমরা দেখি লগ ইন ইউজার যে মেথডটা, এটা হচ্ছে আমাদের এই যে লগ ইন ইউজার মেথড। এই মেথডটা কি করতেছে, ওদিক থেকে আমাদের যে আইডি আর পাসওয়ার্ড দিতেছে, ওই আইডি পাসওয়ার্ডটা আমাদের হচ্ছে অথেন্টিকেট ইউজার
বলে এখান থেকে এই ফাংশনটাকে কল দিতেছে। এই ফাংশন যেটা করতেছে কিছুই করতেছে না, এখানে জাস্ট আমার একটা ডামি ডেটা আছে, সেই ডেটা থেকে ও জাস্ট গেট করে ইউজারটা নিতেছে। কারণ বলতেছে যদি ইউজারটা পায়, এবং এখানে ভেরিফাই পাসওয়ার্ড নামে আরেকটা মেথড আছে, যে মেথডটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নাই, সেই মেথডটা আমাদের আরেকটা সার্ভিস অ্যাড করতে হবে। আরেকটা সার্ভিস যেটা হচ্ছে আমাদের কোর সার্ভিস, এবং কোরের আন্ডারে আমরা যেটা করব, একটা ফাইল লিখব, যে ফাইলটা হচ্ছে সিকিউরিটি ডট পাই। সিকিউরিটি পাইয়ের ভিতরে আমরা এটা আলাদা করে নিলাম কেন? কারণ এটা শুধুমাত্র আমাদের কোর স্পেসিফিক যে কাজগুলো হবে এগুলো আমাদের এই মডিউলের আন্ডারে হবে, এবং এটাকে আমরা প্যাকেজের মতো করে রূপ দেওয়ার জন্য init ডট পাই এভাবে লিখে দেব। দেন এটা একটা প্যাকেজের মতো করে আচরণ করবে। আর আমাদের সিকিউরিটি ডট পাই এর ভিতরে আমাদের কিছু ডিপেন্ডেন্সি, কোড ডিপেন্ডেন্সি আছে, যেগুলো হচ্ছে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড ইনিশিয়ালি হ্যাশ করব। হ্যাশটা হচ্ছে আমরা যখন পাসওয়ার্ড ডেটা সেভ করব, অলওয়েজ পাসওয়ার্ড আমরা হ্যাশ করে সেভ করব, কারণ কখনোই পাসওয়ার্ড ওপেন পাসওয়ার্ড ডেটাবেজে রাখা ঠিক না। তো আমরা আগে হ্যাশ করব। তো এই জন্য এখানে যেটা দেখতেছেন, এখানে পাসওয়ার্ড মানে এটা একটা ডেটাবেজ রেপ্লিকা টাইপের বলতে পারেন, যে এই ইনফরমেশনটা আমাদের ডেটাবেজে আছে। তো হ্যাশ পাসওয়ার্ড বলতে মানে এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড যেটা কিনা হ্যাশড হয়ে সেভ হয়ে আছে, এভাবে আর কি ব্যাপারটা। ওই ওই মেথডটা আসলে এখানে কি করে, এখানে একটা আমাদের পিডব্লিউ কনটেক্সট বলা আছে, পিডব্লিউ কনটেক্সট ডট হ্যাশ, এটার ভিতরে এখানে যে প্লেন পাসওয়ার্ডটা দিবে ও জাস্ট ওইটাকে হ্যাশে ট্রান্সফর্ম করে সেন্ড করে দিবে। তো আমরা ধরেন সিকিউরিটি কি একটা ইউজ করলাম, এখানে যে কোনো র্যান্ডম টেক্সট দেওয়া যায়। হ্যালো বললাম এখানে আমরা, এটা আমাদের সিকিউরিটি কি, বাট এগুলো ইউজুয়ালি আরো স্ট্রং সাজেস্ট করা হয়। আর ইউজুয়ালি যখন কিনা আমরা ডিপ্লয় করব, এইসব পাসওয়ার্ড আমরা অটো রোটেট করব। সাপোজ 7 দিন বা 5 দিন পর পর অটোমেটিকলি রোটেট হবে, যাতে কিনা কখনোই হ্যাকাররা প্রেডিক্ট করতে না পারে যে এই সিকিউরিটিটা কি হতে পারে আর ডিক্রিপ্ট করার জন্য। দেন আমরা যেটা করব, এখানে কিছু মেথড লেখা আছে, ভেরিফাই পাসওয়ার্ড, যেটা কিনা পাসওয়ার্ড ভেরিফাই করবে, প্লেন টেক্সট দিবে, এবং হ্যাশ পাসওয়ার্ডটা পাসওয়ার্ড হবে। প্লেন টেক্সটটাকে জাস্ট এটা আমাদের রেপ্লিকার মতো করে কাজ করতেছে। প্লেন পাসওয়ার্ডটাকে আমরা এই মেথড দিয়ে হ্যাশ বানায় তারপর ওর কাছে দিব, ও জাস্ট কনটেক্সট দিয়ে ভেরিফাই করে দেখবে যে আহ, ঠিক আছে কিনা। আর এই যে হ্যাশটা হচ্ছে, এটা হচ্ছে বিক্রিপ্ট অ্যালগোরিদমের, বিক্রিপ্ট দিয়ে যেটা অ্যালগোরিদম ইউজ করতেছে HS256। দেন আমাদের অ্যাক্সেস টোকেন, ক্রিয়েট অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন জেনারেট একটা টোকেন ক্রিয়েট করবে ও। আর যেটা কিনা যদি ডিকোড করতে হয়, যখন কিনা আমরা ডিকোড করবো, ও জাস্ট এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন, পুরা জেডাব্লিউটি ডিকোড করা তো যায় না। জেডাব্লিউটি টোটাল 3টা পার্ট থাকে, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। মিডলের যে পার্টটা, ওই পার্টের ভিতরে কিছু ইনফরমেশন থাকে। আই গেস মিডল পার্টে JWT, ওকে লেটস সে এটা 3টা পার্ট। ফার্স্ট পার্টে শুধুমাত্র আমাদের কোন ডিকোডার হেডার যেটা অ্যালগোরিদম গুলো থাকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে যেটা থাকে এটার ভিতরে ইনফরমেশন থাকে মিডলের পার্টটার ভিতরে। আর লাস্ট পার্টে যেটা থাকে এটা হচ্ছে আমাদের সিক্রেটটা। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে রাউটটাতে ক্রিয়েট হলো, আমরা এখান থেকে আরেকটা অ্যাপ ডট ইনক্লুড রাউটার, এটা ইউজার না অথ, রাউটার, আমরা একটা অথ রাউটার অ্যাড করলাম, এবং এই অথ রাউটারটা আমাদের হচ্ছে এখানে ডিফাইন করা আছে, এবং আমাদের এখান থেকে আমাদের অথ সার্ভিস এবং ইউজার মডেলটা ইউজ করতেছে, যেটা কিনা আমাদের সার্ভিসের ভেতরে আমাদের ফেক ইউজার
ইনফো আছে সেটার সাথে ভ্যালিডেট করবে, অ্যান্ড যে আমাদের এনক্রিপশন গুলো হবে ওটা হচ্ছে সিকিউরিটির ভিতরে বলা আছে। দ্যাটস ইট। এখন আমাদের যেটা হচ্ছে আমাদের নতুন কিছু জিনিসপত্র আসছে, যেমন জেডাব্লিউটি আসছে, জোস আসছে। জোসটা মূলত সাইনিং এনক্রিপশনের জন্য, আর হচ্ছে পাসলেম যেটা এটা পাসওয়ার্ড হ্যাশিং এর জন্য, যেটা কিনা বেক্রিপ্ট দিয়ে ইউজ করা হয়। এগুলো হচ্ছে আমাদের এখন ইনস্টল করতে হবে। আমি যদি পিআইপি ইনস্টল বেক্রিপ্ট জস okay, and পাসলেব ইনস্টল করতে হবে। পাসলেব ওকে ওকে, আমাদের আরো কিছু জিনিসপত্র ইনস্টল করতে হবে। সার্ভিস লেয়ারে যদি যাই, এখানে নাই। সার্ভিস লেয়ারে যদি যাই, কোর সিকিউরিটি, missing parenthesis in the call to print, did you mean print? Okay, হুম, আচ্ছা আমরা তার আগে একটা কাজ করি। আমাদের দেখেন এখানে যতগুলো প্যাকেজ ইনস্টল হয়েছে, আর এই প্যাকেজগুলো কিন্তু প্রত্যেকটা অনেক হেভি। আমরা যদি দেখি এখন এটা টোটাল সাইজটা বিশাল সাইজ। আমরা ইউজুয়ালি যখন কিনা এরকম প্রজেক্ট আমরা ডেপ্লয় করব অথবা সার্ভারে উঠাবো অথবা গিটহাবে উঠাবো, তখন অ্যাকচুয়ালি এগুলো আমরা গিট ইগনোরে রাখবো। তো গিট ইগনোরে যদি রাখি, যখন আমরা আবার প্রজেক্ট রান করতে যাব, তখন এই যে এরকম ডিপেন্ডেন্সি যেই ইনস্টলেশন গুলো আছে, তো ইনস্টলেশন গুলো কিন্তু তখন আমরা আম, করার জন্য মানে অনেক মুশকিল। আমরা তো পাবো না, কোথাও লিস্টেড নাই অ্যাকচুয়ালি। তো এই জন্য এই জিনিসটা লিস্ট করা যায়। লিস্ট করার জন্য যেটা করতে হবে, আমরা এক স্টেপ পিছনে যাই, রুট ফোল্ডার আসলাম। এখন রুট ফোল্ডারে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে পি ফ্রিজ রিকোয়ারমেন্ট টিএসটি পিআইপি। এটা হচ্ছে আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করলাম ওই প্যাকেজের যে ইনস্টলেশন মডিউলটা, ও হচ্ছে যেটা করবে ফ্রিজ রিকোয়ারমেন্ট দিয়ে রিকোয়ারমেন্ট টিএক্সটি নামে একটা নতুন ফাইল জেনারেট করবে, যেটার ভিতরে আমাদের যত ইনস্টলেশন প্যাকেজগুলো আছে সবগুলো লিস্ট করে ফেলবে উইথ ভার্সন। আমরা যেটা লিখি দেখেন এখানে একটা নতুন রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ক্রিয়েট হয়েছে। এখানে সম্ভবত আমরা যদি দেখি অ্যানোটেশন টাইপ, এটার থেকে দেখলে বোঝা যায় যে আমাদের আসলে আর কি কোনো রিকোয়ারমেন্ট বাকি আছে কিনা। এবং এটা এটা আমরা যদি গিটের সাথে উঠায় দেই, জাস্ট আমরা যেটা করব যে ইনস্টল করে ফেলতে পারবো। সাপোজ আই থিংক আমার প্রজেক্টটা এখন রান হচ্ছে না বিকজ অফ ইউনিকর্ন ইউনিকর্ন এখানে সম্ভবত কোনো ডিপেন্ডেন্সি মিসিং আছে। তা আমি যেটা করব, আমি হচ্ছে আমার আগের এই প্রজেক্টটা হুবাহুব সেম প্রজেক্ট আমি রান করাইছি। তো ওই প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট টিএক্সটি আছে ওই টিএক্সটিটা আমি এখানে রিপ্লেস করে দিছি।
and আমি জাস্ট pip install -r requirement.txt দিয়ে আমি ডিপেন্ডেন্সি গুলো যেগুলো ডিপেন্ডেন্সি দরকার সবগুলো ইনস্টল করে ফেলতেছি। তো এখন যদি আমি এখান থেকে again প্রজেক্টটা রান করি, it should work. ওকে, সো আমি যখন এখানে যেটা করতেছিলাম, আমি যখন এখানে যে প্যাকেজগুলো অ্যাড করতেছিলাম, আমি প্যাকেজগুলো সাথে সাথে যদি ইনস্টল করে ফেলতাম দেন এই ইস্যুটা হতো না। তো এখন যদি আমরা এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের প্রোডাক্টের একটা অথ লগইন ক্রিয়েট হয়েছে, অথ লগইন ক্রিয়েট একটা নতুন এপিআই ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটা এক্সিকিউট করি, ও বলতেছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, কারণ আমাদের ফেক যে ক্রেডেনশিয়ালটা ছিল এখানে সার্ভিস লেয়ারে, এই যে ফেক ক্রেডেনশিয়াল, এটার ইমেল ছিল john@example.com। তো আমরা যদি সেম জিনিসটা দেই, এক্সিকিউট example.com, আচ্ছা আমি তো পাসওয়ার্ড এখানে চেঞ্জ করি না, পাসওয়ার্ড আমরা কি দিছি 123456। ওকে, 123456। ওকে, দেখেন ও কিন্তু একটা টোকেন জেনারেট করে দিছে, এবং এই টোকেনটার ভিতরে ডেটা এনক্রিপ্টেড অবস্থায় আছে, যেটা হচ্ছে আমরা জন এন্ড এটার এক্সপাইরেশন আমরা বেসিক্যালি সেট করছি 30 মিনিট ইনিশিয়ালি। আমরা যদি এখানে সিকিউরিটি দেখি, অ্যাক্সেস টোকেন এক্সপায়ারি মিনিট 30 মিনিট। সো আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে 30 মিনিট পরেই আমাদের এই এক্সপায়ার হয়ে যাবে। তো নেক্সট যেটা হবে যে আমরা যদি কোন একটা এন্ড পয়েন্ট ব্লক করতে চাই, অথেন্টিকেট করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট অথেন্টিকেশন টোকেনটাকে ম্যান্ডেটরি করে দেবো, হেডারের ভিতরে নিয়ে আসতে হবে। যেমন লেটস সে আমরা প্রোডাক্টের এই প্রোডাক্টের এই এন্ড পয়েন্টটাকে আমরা আসলে অথেন্টিকেট করতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জাস্ট প্রোডাক্টের অথেন্টিকেশনের জন্য আমরা সাপোজ আমার কোডটা করা আছে, সময়ের স্বল্পতার জন্য আমি জাস্ট পেস্ট করে দিলাম। সাপোজ প্রোডাক্ট স্ল্যাশ B2, হ্যাঁ, B2 এর জন্য আমাদের সেম জিনিস, আমাদের প্রোডাক্ট এখানে প্রোডাক্ট রেসপন্স করবে, রেসপন্স মডেলের প্রোডাক্ট রেসপন্স করবে, প্রোডাক্ট যদি হয় প্রোডাক্ট রেসপন্স করবে। আর হচ্ছে এখান থেকে স্ট্যাটাসটা আসবে হচ্ছে আমার ফার্স্ট এপিআই থেকেই। স্ট্যাটাস আমার HTTP এক্সেপশন, এটাও HTTP এক্সেপশন ওর থেকেই আসবে। ডিপেন্ডস, এখানে এটার উপরে আসবে ডিপেন্ডস। ওকে, এন্ড অথেন্টিকেট ইউজার এটা হচ্ছে আমাদের সার্ভিস থেকে আসবে। সার্ভিসের ভিতরে আমাদের কিন্তু অথেন্টিকেট ইউজার অলরেডি বলা আছে। আমরা যদি সার্ভিস লেয়ারে যাই, প্রোডাক্ট মডেল সার্ভিস, ইউজার সার্ভিস, সরি অথ সার্ভিস, অথেন্টিকেট ইউজার এই যে বলা আছে। তা আমরা যেটা করতেছি, রাউট প্রোডাক্টের এটাকে এনক্রিপ্ট করতেছি। ক্রিয়েট প্রোডাক্টটাও আমাদের হচ্ছে এখানে না, ক্রিয়েট প্রোডাক্ট সার্ভিস। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট সার্ভিস। আমরা সেভ দিলাম। জাস্ট আমাদের এখানে আমরা বলতেছি ডিপেন্ডস করবে অথেন্টিকেশন ইউজারের, অথেন্টিকেট ইউজার, যে ইউজারটা অথেন্টিকেট হবে ওই ইউজারটা, এটা কিন্তু অথরাইজেশনের জায়গা থেকে। তো এখন আমরা যদি এখানে যাই, রিলোড দেই, আমাদের প্রোডাক্ট V2 ওটা দেখি, এখানে দেখেন ও বলতেছে ইমেল পাসওয়ার্ড। এটা এই যে এখানে বুঝার করার সুবিধার্থে সোয়াগারে জাস্ট ডিরেক্টলি আমরা ইমেল পাসওয়ার্ড নিতেছি আর কি। কিন্তু এখানে আমরা যদি চাইতাম শুধুমাত্র আমরা টোকেন, যে টোকেনটা একটু আগে জেনারেট হলো, শুধু ওই টোকেনটা দিলেই ওখান থেকে আমরা যে ডিক্রিপশন মেথডটা লিখে রাখছি এখানে,
সিকিউরিটিতে এই যে ডিকোড অ্যাক্সেস টোকেন, তো আমরা যদি টোকেনটা এখানে পাঠিয়ে দিতাম তাহলে টোকেন থেকেই আমরা এটা ডিকোড করলে সিক্রেট কি দিয়ে, যে সিক্রেট কিটা আমরা এখান থেকে রাখছি এটা স্পেসিফিক সিক্রেট কি, এই সিক্রেট কি দিয়ে যখন আমরা ডিকোড করতাম তখন ওই টোকেনের ইনফরমেশন গুলো আমরা পেয়ে যেতাম এবং ওই বেসড অন দ্যাট টোকেন আমরা অথেন্টিকেট করতে পারতাম এই ইউজারটি কি স্পেসিফিক রিকোয়েস্ট করছে কিনা। দেন আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা এখানে যে দেখতেছেন এখানে জেসনের ভিতরে আমরা কিন্তু অবজেক্ট রাখতে পারতেছি, আমরা সাব রাখতে পারতেছি, দ্যাট মিনস এখানে আমরা আরো ইনফরমেশন ইনপুট দিতে পারি। চাইলে এখানে আমরা তার রোল গুলা বলে দিতে পারি, হ্যাঁ, যেগুলা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসেবল কিন্তু কোনো সমস্যা নেই, যেমন তার রোল, এটা যদি আমার পাবলিকলি আমার কেউ টোকেন নিয়ে দেখে কোনো সমস্যা নেই তার আসলে রোল কি, বাট এই রোলের উপর বেস করে আমরা এপিআইটাকে তার জন্য ব্লক অথবা আনব্লক করে দিতে পারি। তা আমরা এটা একটু জাস্ট টেস্ট করি যেটা কাজ করে কিনা। আমরা ইমেলটাকে এখান থেকে এভাবে ইমেলটা নেই, ইমেলটা নিলাম, পাসওয়ার্ড 12345 আমরা যদি দেই ও বলবে যে নট অথেন্টিকেটেড, হ্যাঁ, কারণ কি আমাদের ইউজারটা এখানে জে ও এইচ এন ইমেলটা ভুল আছে, সরি, জে ও এইচ। আমরা যদি এখন এক্সিকিউট করি ইট শুড ওয়ার্ক এন্ড দেখেন চলে আসছে, আমরা যা দিছি তা চলে আসছে। ওকে, আমরা আমাদের তো মনে হয় সময় শেষ হয়ে গেছে। আমরা কি কি জানলাম, ফার্স্ট এর বেসিক জিনিসপত্র জানলাম, কিভাবে কাজ করে ওটাও জানলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে জানলাম, বেসিক সেটআপ এন্ড ইনস্টলেশন, ডিফাইনিং এপিআই এন্ডপয়েন্ট, এপিআই এন্ডপয়েন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পাই ডেন্টিক দিয়ে কিভাবে ডেটা বিলেশন করতে হয়, প্রজেক্টের স্ট্রাকচার কিভাবে করতে হয়, অথেন্টিকেশন অথরাইজেশন শিখলাম, ডেটাবেস এটা শিখতে পারলাম না, এপিআই ডকুমেন্টেশন এটা বাই ডিফল্ট ও করে দেয়, এটা কিছুই না। আর হ্যান্ডলিং ডিফারেন্ট মেথডস এটা রাখছিলাম আমি জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য, পোস্ট গেট এরকম আর কি কতগুলো রিকোয়েস্ট দেখানোর জন্য উইথ ডেটাবেস ইন্টিগ্রেশন। বাট শুরুতেই তো অনেকগুলো সময় চলে গেল, মানুষজন কম, এই আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই বেসিক্যালি আমরা এই সার্ভিস পার্টটা কিসের জন্য রাখছিলাম? এই যে সার্ভিস পার্ট এটা বিজনেস লজিক লেখার জন্য। যেমন যেমন ধরেন এখন আমরা কি করতেছি, আমরা জাস্ট ক্রিয়েট ইউজার ইউজার এখানে নিয়ে আসতেছি, বাট ধরেন আমাদের ক্রিয়েট ইউজার যে ইউজারটা আসলো ওই ইউজারের কিছু জিনিসপত্র আমাদের এখান থেকে ক্যালকুলেটেড হবে। যেমন ধরেন ইউজারটা অ্যাকচুয়ালি কে ইনভাইট করলো অথবা সে কোনো ইনভাইটেশন মডেল দিয়ে আসলো, কথার কথা আর কি, হ্যাঁ, তখন দেখা যাবে যে এই এই যে এন্ড পয়েন্টটা আছে এন্ড পয়েন্টের সাথে এক্সট্রা কোনো ইনফরমেশন আসলো, সেই ইনফরমেশনের উপর বেস করে আমার এখানে কোনো একটা ডিসিশন মেক করা লাগতেছে, হ্যাঁ, এরকম। অথবা ধরেন আমার ইউজারের ক্ষেত্রে যদি বাদ দেয়, আমার ধরেন প্রোডাক্টের ক্ষেত্রে, আমার ধরেন প্রোডাক্টের এটা আছে, এখন ধরেন আমার ক্রিয়েট প্রোডাক্ট সার্ভিস, আমার প্রোডাক্ট ওখান থেকে যেটা আসলো ওই প্রোডাক্টটা ধরেন আমার যে প্রাইসটা দিল, এখানে তো প্রোডাক্ট ডট প্রাইস বলতে একটা আছে, হ্যাঁ, এখন ধরেন প্রোডাক্টের প্রাইসটা আমি চাইতেছি যে রাউন্ড ফিগার করে রাখতে, যখন বলে দিচ্ছে রাউন্ড ফিগার, এইটা কিন্তু আমার সার্ভিস লেয়ারের কাজ। এন্ড এখান থেকে আমার হচ্ছে আমি যদি ডেটাবেজের যে ইন্টিগ্রেশন বা ডেটাবেজে যদি আমি ইনজেক্ট করতে চাই ডেটাটা, সেটাও আমি এখান থেকেই করব, সার্ভিস লেয়ার থেকে। মূলত এটা হচ্ছে ধরেন আমার যে গেটওয়ে লেয়ার যেটা আর কি, মডেলটা হচ্ছে গেটওয়ে লেয়ার, যে আমার জাস্ট ডিরেক্টলি রাউট গুলা বলা আছে এখানে, আমার এক্সপোজড রাউট হয়ে আমার ডেটাটা মডেল আসলো, রাউটে আসলো, রাউট যেটা করবে ও মডেলের কাছে প্রথমে ডেটা সেন্ড করবে বা মডেলের কাছে যাবে, মডেল থেকে যে ভ্যালিডেট করবে, ভ্যালিডেট হয়ে ওখান থেকে যদি দেখে ভ্যালিডেট হয়ে গেছে, নেক্সট প্রসেসে আসবে, যদি ভ্যালিডেট না হয় ওখান থেকে এক্সেপশন থ্রো করে দিবে, যদি ভ্যালিডেট হয় দেন আমার সার্ভিস লেয়ারে চলে আসলো, সার্ভিস লেয়ার থেকে ক্যালকুলেশন হবে, ডেটাবেজে এন্ট্রি করলে বা অন্য কোনো ডিসিশন নিতে হলে ওগুলা সার্ভিস লেয়ারে আমরা লিখব। আমি কি মানে বুঝাতে পারছি নাকি? জি ভাই। ওকে।
আর কোনো কোশ্চেন কারো? ঠিক আছে, তাহলে অলমোস্ট 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে না আরেকদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।